নমস্কার, আমি সুদীপ নারায়ণ ঘোষ। আজ আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইতিহাসের আলোয় ভারত নিয়ে। আগের এপিসোডে একাদশ পর্বে আমরা ভারত সভ্যতার উপর পরিকল্পিত আক্রমণ এই আলোচনা চক্রের অন্তর্গত ভারতীয় সভ্যতা কত পুরনো এই বিষয়ে আলোচনা করেছিলাম। আমাদের সিদ্ধান্ত ছিল ভারতীয় সভ্যতা কমপক্ষে 10,000 বছর পুরনো, এবং এবার আমরা আলোচনা করব ভারতীয় সভ্যতার প্রাণ শক্তি। আমরা দেখাবো যে প্রতিকূল অবস্থাতেও ভারতীয়রা শুধু বেঁচে থাকে না, রীতিমতো মাথা উঁচু করে বেঁচে থাকে। এই প্রসঙ্গে আমরা রোমানীদের কথা বলবো। তাই শুরু করছি দ্বাদশ পর্ব রোমানীদের কথা। রোমানী কথাটা এসছে রোম থেকে, ROAM ইংরেজি। এই রোম কথাটার মানে ঘুরে বেড়ানো। যারা ঘুরে বেড়ায় অর্থাৎ যাযাবর তাদেরই রোমানি বলে। কিন্তু এই রোমানিদের উৎস কারা? এই রোমানিরা কিন্তু ইউরোপে খুব পরিচিত শক্তি, অথচ ইউরোপীয়রা জানে না, এমনকি ভারতীয়রাও অনেকেই এই ব্যাপারে জ্ঞাত নয়, অজ্ঞাত যে এই রোমানিরা, এদের পূর্বপুরুষ ভারতীয়। কিভাবে ব্যাপারটা ঘটলো সেই জিনিসটা আমরা আজকে বলবো। হ্যাঁ, 1000 বছর আগে তুর্কি আক্রমণের কারণে ভারতীয়দের কৃতদাস হিসাবে নিয়ে যাওয়া হতো, বা তাদের তাড়িয়ে নিয়ে যাওয়া হতো। তারা পালিয়ে যেত। পালিয়ে গিয়ে যেখানে পারত একদিনে একেবারে সোজা ওই কোনো দেশে যায়নি, তারা একটু একটু করে সরে গেছে। এবং তখন যেহেতু লোক সংখ্যা কম ছিল, কাজেই অনেক ফাঁকা জায়গা থাকতো, এবং অন্য সভ্যতার মানুষরা বিরোধী হলেও তাদের দেশেও অনেক ফাঁকা জমি থাকতো, অনেক বনাঞ্চল থাকতো, অনেক সেক্লুডেড এরিয়া থাকতো। সেই সমস্ত, যদিও তুর্কিরা আমাদের আক্রমণ করতো, কিন্তু তুর্কিদের দেশে গিয়েই উঠেছিল এই ভারতীয়রা। তারা যে সবাই আদর করে নিয়ে গেছিলো এমনটা নয়, বা সবাইকে যে কী বলে কৃতদাস করে নিয়ে গেছিলো এটাও নয়। অনেকে ফাঁকা জায়গা ছড়িয়ে পড়তো। এই ছড়িয়ে পড়ার সুযোগটা ছিল না যেটা এখন আছে। তার অনেকগুলো কারণ আছে। এখন নিয়ম কানুন অনেক কঠিন হয়েছে, অনেক দৃঢ় হয়েছে। আগে ছিল শিথিল, আগে সেইভাবে নির্দিষ্ট করে রাজনৈতিক সীমানা থাকতো না। রাজশক্তি তাদের একটা সীমানা করতো বটে, কিন্তু সেই সীমানাকে ঠিকঠাক বজায় রাখা সম্ভব হতো না এখন যতটা সম্ভব হয়। কাজে এইভাবে মাইগ্রেশন বা অভিগমন এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই ঘটত। তাই 1000 বছর আগে তুর্কি আক্রমণের কারণে ভারতীয়দের কৃতদাস হিসাবে নিয়ে যেত, বা তাড়া খেয়ে চলে যেত। নারীদের কৃতদাসী বা যৌনদাসী করে নিয়ে যাওয়া হতো। আবার তাদের কারিগর বা সঙ্গীতজ্ঞ হিসাবেও নিয়ে যাওয়া হতো। গান গাইতে পারে, তাকে নিয়ে চলে গেল। কেউ একটা জিনিস বানাতে পারে, একটা ফার্নিচার বানাতে পারে, একটা যন্ত্র বানাতে পারে, তাকেও ধরে নিয়ে যাওয়া হলো। প্রথমে এদের মধ্যে প্রাচ্য, তুর্কিস্তান প্রভৃতি দেশে নিয়ে যাওয়া হতো। তাদের সংখ্যা এত বেড়ে গেল যে ওরা বলল যে এইসব রোমানিদের তারা পুষতে পারবে না, তারা ভারতেও ফেরত আসতে পারলো না। তাই তাদের ইউরোপে ঠেলে দেওয়া হলো। ইউরোপে অনেক ফাঁকা জায়গা ছিল, তারা দেশে দেশে ঘুরে মরতে লাগলো। এরা যে দেশে যায় সেখানকার ধর্মগ্রহণ করে, এরাই রোমানি। বিখ্যাত রোমানিদের মধ্যে আছেন চার্লি চ্যাপলিন, পাবলো পিকাসো, এলভিস প্রেসলি, মাইকেল কেইন। এরা সব রোমানি। রোমানি ভাষা গুজরাটি, রাজস্থানী, পাঞ্জাবিদের মতো। ফ্লেমিঙ্গো নাচও রোমানি। সংস্কৃত ভাষা রোমানি ভাষার মূল। জোহান ট্রলম্যান নামে জার্মানিতে এক রোমানি জার্মান বক্সিং চ্যাম্পিয়ন ছিল, কিন্তু তার রং বাদামি হওয়াতে তাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে মারা হয়েছিল। জার্মানিতে ইহুদিদের সঙ্গে রোমানিদেরও মারা হয়েছিল। ইহুদি যদি 60 লাখ মারা গিয়ে থাকে, তবে রোমানি মারা গিয়েছিল কমপক্ষে 10 লাখ। অর্থাৎ 60 লাখ আর 10 লাখ, 6 ভাগের 1 ভাগ, কিন্তু সেটা উল্লেখ করা হয় না। তাদের কোনো স্মারক স্তম্ভও তৈরি হয়নি। জার্মান ফুটবলার মাইকেল বালাক রোমানি। ইউরোপের রোমানি সম্প্রদায়ের একসঙ্গে থাকে, তাদের সে ছবি আছে, সেই ছবি দেখাতে পারছি না। স্পেনের যে বিশিষ্ট সংস্কৃতি তা রোমানি সংস্কৃতি। কিছু কিছু আমেরিকানদের দেখতে ভারতীয়দের মতো।
কারণ তাদের পূর্বপুরুষ ভারতের সিন্ধু থেকে গিয়েছিল। তুর্কিস্তানে কম করেও 5% রোমানি আছে, ওদের নিজস্ব শিল্প আছে, সঙ্গীত আছে। ইউরোপের সব দেশে রোমানি আছে। তাদের প্রান্তিকীকরণ করা হয়েছে, মানে তাদের এক ধারে ঠেলে দেওয়া হয়েছে, এক সমাজের এক কোণায় ঠেলে দেওয়া হয়েছে। তাদের অনেকের নাগরিকত্বই নেই। নানা দেশে বহু লোক রোমানি, এদের নোম্যাডিক লাইফ কাটাতে হয়। ফুটবলার এরিক কন্টানা রোমানি, বক্সার অ্যাডিসন ফিউরি রোমানি। পূর্ব ইউরোপে বহু রোমানি আছে। আন্দিয়া পেরলো রোমানি। ইউরোপের 40% ফুটবলার রোমানি। তারা নিজেরা কেউ বলে না, কারণ তাদের বললে তাদের নির্যাতন করবে। পরিবারের লোক জানে তারা রোমানি, কিন্তু এরা কেউ বলতে পারেনি। E.N. হ্যানকক নামে একজন রোমানি বই লিখেছেন উই আর দি রোমানিজ নামে, তাতে আছে এসব কথা। কিন্তু ভারতের সংস্কৃতির ওপর এদের একটা টান আছে। ফ্রান্সে একটা ভার্জিন মেরির মূর্তি আছে কালো রঙের, তাকে বলে কালী সাড়া। বছরে তাকে একবার জলে চুবিয়ে নিয়ে আসে। এটা তো কালী পুজোই। আচার বিচার ভারতীয়দের মতো। ওদের বাচ্চাদের ছিনিয়ে নেওয়া হয়েছিল। ইউরোপের খ্রিস্টীয় সংস্কৃতি ও জীবনাচরণ পদ্ধতি জোর করে ওদের মানিয়ে নিতে বলা হয়। রাফায়েল নাদালকেও ভারতীয়দের মতো দেখতে। ভারতীয় সভ্যতার বিস্তার চোল সাম্রাজ্য। রোম সাম্রাজ্য সম্পর্কে খুব ফলাও করে প্রচার করা হয়, কিন্তু আমাদের চোল সাম্রাজ্য 1500 বছর রাজত্ব করেছে, 320 থেকে 1200 এডি পর্যন্ত। ভারতীয় চম্পা বংশ কম্বোডিয়াতে আছে। চোল রাজারাম পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জয় করেছিল। সেখানে তাদের ট্রিবিউটারি বা ভেসাল স্টেট বা করদ রাজ্য ছিল, তারা ট্রিবিউট দিত। ইন্দোনেশিয়া পুরো হিন্দু ছিল। ইন্দোনেশিয়া থাইল্যান্ডে হিন্দু নামের কারণ সেটাই। জাপানের বেনজাইতেন হিন্দুদের সরস্বতী। জাপানে গণেশের পূজা হয়। চীনেও রক্ষাকালী আছে। চীনের গ্যানন, তার নাম আসলে অবলোকিতেশ্বর, বা যা সকলে জানেন। ভারতের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশরা ভারতের শিক্ষা ব্যবস্থা বদলে দিয়েছে, আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে ভারতের সুলতান আর মুঘল রাজবংশের কথা পড়ানো হয়। বিজয়নগর অহোম বা পাল রাজত্ব সম্পর্কে কিছু পড়ানো হয় না। ভারতীয়দের মনে একটা হীনমন্যতা ঢুকিয়ে দেওয়া হয়। কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ছিল, সব গ্রামে বিদ্যালয় ছিল। মন্দিরে শুধু পুজো হতো না, কোনো জাতিভেদ ছিল না। সাক্ষরতা ছিল প্রায় 100%। পুরুষ নারী শিক্ষার হার সমান ছিল। তক্ষশিলা, সারদাপীঠ, বিক্রমশিলা, নালন্দা, তিলহারা, ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা দেওয়া হতো। ওখানে হোস্টেল থাকতো, বিদেশ থেকে ছাত্র আসতো। বখতিয়ার খিলজির নালন্দা ধ্বংস করেছিল। বহুদিন ধরে সেই নালন্দার বিশাল গ্রন্থাগারের কয়েক লক্ষ বই ছিল, সেগুলো পুড়েছিল। সেখানে হাজার হাজার বছরের লিখিত নথি নষ্ট করা হয়েছে। অনেক দিন ধরে আগুন জ্বলেছিল। ইউরোপীয়রা বলে আমাদের লিখিত নথি নেই, ভুল কথা। নথি ধ্বংস করা হয়েছিল, তার কারণ এটাই। চীন যখন জানলো ভারতে খুব উন্নত দর্শন ছিল, তারা ভারতের পণ্ডিতদের আমন্ত্রণ জানাতো। এদের মধ্যে ছিলেন ধর্মপাল, বুদ্ধ ধর্মা। চীনারা তার জন্য এক মন্দির বানিয়েছিল। এই মন্দিরের চারপাশে বন ছিল। বুদ্ধ ধর্মা নিজেদের বাঁচার জন্য যোগভিত্তিক মার্শাল আর্ট বার করেছিলেন, সেটাই কুংফু নামে পরিচিত হয় পরে। তিনি ধ্যান বা মেডিটেশন করতেন, তার থেকে চীনা ভাষায় চান বলা হতো। তিনি মঙ্কদের যুদ্ধবিদ্যা শিখিয়েছিলেন, সেইটাই কুংফু বলা হতে থাকে। ক্যারাটে হচ্ছে জাপানের আর্ট, এখান থেকে গিয়েছিল। তাইকোন্ডোও তাই। নেহরুর আগে ভারত চীন সত্যিই ভাই ভাই ছিল। কোনো দিন ভারত চীন যুদ্ধ হয়নি। কমিউনিস্টরা আসার আগে চীন এত আগ্রাসী ছিল না। নেহরু তিব্বতের সীমানা নির্ধারণ করেননি, তাই গণ্ডগোল হয়েছিল। বিদেশি আক্রমণেরও একটা কারণ ছিল। হাজার হাজার বছর আগে ভারতের ঐক্য বিনষ্ট হয়েছিল। তুর্কিরা আক্রমণ করেছিল, মুঘলরা তুর্কি ছিল। মধ্য এশিয়ার এক উপজাতি টার্কিক ছিল। মুঘলদের ভাষা ছিল টার্কিক, চৈনিক ভাষার কাছাকাছি। পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে হারিয়েও তাকে ছেড়ে দিয়েছিল। দ্বিতীয়বার যুদ্ধে চৌহানকে হারিয়ে তাকে বন্দি করে আফগানিস্তান নিয়ে গিয়েছিল। জাতীয় স্বার্থের ধারণা তখন ছিল না। ভারত দুনিয়ার প্রাচীনতম প্রবহমান অক্ষত সভ্যতা। আগের বারে আমি শুরুতেই বলেছিলাম যে ভারতের সভ্যতা শুধু প্রাচীনতম নয়, সেই সভ্যতা আজও বজায় আছে। তারপরে আরও অনেক সভ্যতা এসেছে, তারা হয়তো পরাক্রমশালী ছিল, কিন্তু তারা নষ্ট হয়ে গেছে। তারা কেউ 500 বছর, কেউ 1000 বছর, কেউ 1500, কেউ 2000 বছর টিকে থেকেছে। এবং সেই সব দেশগুলো তো আর হারিয়ে যায়নি, দেশগুলো আছে, কিন্তু সেই সভ্যতাগুলো আর নেই।
আপনারা মিশর বা মধ্যপ্রাচ্য বা চীন, মঙ্গোলিয়া, এই সমস্ত জায়গা দেখুন, সেই প্রাচীন সভ্যতাগুলো কিন্তু আর নেই। কিন্তু ভারতবর্ষ এমনই যে এরা তাদের সেই প্রাচীন সভ্যতাকে ধরে রেখেছে। এখন সভ্যতার কথার মানে যদি হয় তারা সবাই মহান ছিল বা তারা সবাই খুব অহিংস ছিল, দয়ালু ছিল, এমনটা কিন্তু নয়। কারণ যেমন জ্ঞান একটা শক্তি, তেমনি ক্ষাত্র শক্তিও একটা শক্তি, অস্ত্রবলও একটা শক্তি। আর এই শক্তি ছাড়া কিন্তু কিছু থাকে না, এবং রাজারা শক্তিশালী না হলে কিন্তু রাজত্ব টিকে রাখা যায় না। এবং শক্তিশালী রাজারা কিন্তু তারা কেউ অহিংস হতেন না, তারা নিজেদের মধ্যে যুদ্ধ করতেন। কাজেই প্রাচীন ভারতে যে পৌরাণিক কালে প্রচুর যুদ্ধ হয়েছে, শুধু রামায়ণ মহাভারতের যুদ্ধ নয়, আরও অসংখ্য যুদ্ধ হয়েছে। এই যে সমস্ত পৌরাণিক চরিত্রগুলো দেখে থাকি আমরা, তাদের মধ্যে এই সমস্ত প্রচণ্ড পরাক্রমশালী অনেক রাজা ছিল, অনেক গোষ্ঠী ছিল। এই দৈত্য, দানব, আদিত্য, বানর, মানব, দেব, এরা আসলে মূলত এরা সবাই বিভিন্ন নরগোষ্ঠী বা হোমোস্যাপিয়েন্সদের বিভিন্ন গোষ্ঠী। এদের মধ্যে অনেক রাজা ছিলেন এবং সেই রাজাদের মধ্যে নানা রকম দ্বন্দ্ব ছিল, ক্ষমতার দ্বন্দ্ব ছিল, রাজত্বের দ্বন্দ্ব ছিল। তার কোনো সভ্যতায়, কোনো দেশেই শুধুমাত্র জ্ঞানীদের দিয়ে তৈরি হয় না। রাজাদের দরকার পড়ে, রাজশক্তির দরকার পড়ে, এবং সেই রাজশক্তি তারা নিজেদের মধ্যে মারামারি করতো। কিন্তু তাই মানে তাকে আমরা সভ্যতা হিসাবে নস্যাৎ করতে পারি না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না। কারণ ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর সর্বত্র যত সভ্যতাই আছে দেখি না কেন, তাদের সকলেই যুদ্ধ বিগ্রহ করত। অহিংস সংগ্রাম বলে কিছু হয় না, এটা একটা ভ্রান্ত ধারণা, চাপিয়ে দেওয়া ধারণা। বাইরে থেকে কারা চাপিয়েছিল? ব্রিটিশরা। তাদের নিজেদের বাঁচার জন্যে এটা করেছিল। কিন্তু শুধু তাই নয়, তারা একটা মিথ্যে ধারণা, নিজেরা ছিল সবচেয়ে সহিংস, আর তারাই একটা অহিংস সংগ্রামের ধারণা ঢুকিয়ে দিয়েছিল, যাতে ভারতীয়রা মাথা তুলে দাঁড়াতে না পারে। তাদের মধ্যে তারা যুদ্ধবিগ্রহ যেন তাদের সেই সাম্রাজ্য বা তাদের উপনিবেশকে একদম খুব নিরাপদে তারা তাদের সমস্ত কাজকর্ম চালিয়ে যেতে পারে, লুণ্ঠন, অর্থনৈতিক লুণ্ঠন চালাতে পারে, তাদের সম্পত্তি বা তাদের জীবনের উপর কোনো আঘাত না আসে, সেই জন্যই তারা অহিংস করেছিল। আমরা বলছি ভারতীয় সভ্যতা অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। এখানে রাজশক্তি যেমন এসছে, তেমনি জ্ঞানের শক্তি, তেমনি সাধক, এমনকি তখনকার মতো করে বৈজ্ঞানিক সাধনাও, বিজ্ঞান চর্চাও হয়েছে। চিকিৎসাবিদ্যা থেকে ধাতুবিদ্যা এবং মহাকাশবিদ্যায় সমস্ত কিছুই হয়েছে তখনকার মতো করে। তা হয়তো আধুনিক বিজ্ঞানের সমতুল হয়েছে কি হয়নি, এটা নিয়ে তর্কের কোনো মানে নেই। কিন্তু তখনকার সেই সময়কার সমসাময়িক পৃথিবীর অন্যান্য দেশে যা ছিল না তা আমাদের এখানে ছিল। সেটা একেবারে আধুনিক পদার্থবিদ্যার মতো হতে হবে, বা আধুনিক অঙ্ক বা আধুনিক রসায়নবিদ্যার মতো, আধুনিক চিকিৎসাবিদ্যার মতো হবে, এমনটা কোনো কথা নেই। এবং তাই জন্যেই যে এটাকে নস্যাৎ করতে হবে, এটারও কোনো কথা নেই। আমাদের যা ছিল তাই অনেক ছিল, সেটুকুকেই চর্চা করা হোক, সেটুকুকেই সামনে আনা হোক, এবং এই কাজটা করতে পারেন সেই বিষয়ে পণ্ডিত যারা, পদার্থবিদ এবং সমস্ত অন্য সমস্ত শাখার বৈজ্ঞানিকরা এই কাজটা করুন। তাহলে পরে বেরিয়ে যাবে যে আমাদের ঠিক কী ছিল আর কী ছিল না। এবং কিন্তু তাদের মধ্যে উন্নাসিকতা ত্যাগ করতে হবে সেই সমস্ত পদার্থবিদদের, যারা মনে করে যে কিছু অংশ মনে করে যে প্রাচীন সভ্যতা কিছুই ছিল না। আবার কিছু পদার্থবিদ আছেন হয়তো, তারা মনে করেন সব কিছু ছিল, কিন্তু তারা সিনসিয়ারভাবে চেষ্টা করেন না ঠিক কী ছিল সেইটা জনসমক্ষে নিয়ে আসার। তারা সেইগুলো বুঝে করুন এই কাজটা, এই আমার অনুরোধ রইল। এই যে ইতিহাসটা পড়তে হবে, জানতে হবে। বঙ্কিমচন্দ্র এই কথাই বলেছিলেন বাঙালিদের উদ্দেশ্যে। হ্যাঁ, টেক্সট বই পড়ে হবে না, আলাদা করে পড়তে হবে। আমরা শুধু বাঙালিদের উদ্দেশ্যে বলছি না, আমার সমস্ত ভারতীয়দের জন্য বলছি, এইটা করুন, এবং তার সঙ্গে সঙ্গে অবশিষ্ট পৃথিবীও এই কাজটাই করুন। আজকের আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারই এইরকম আকর্ষণীয় বিষয় নিয়ে আসব। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।
অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের অংশগ্রহণ, আপনাদের মতামত না পেলে এই অনুষ্ঠানের কোনো সার্থকতা থাকে না। আবার বলছি নমস্কার।